ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের টোটাল 17 শটস, 9টা অফ টার্গেট আর 4টা অন টার্গেট, বাট স্কোর মাত্র একটা। আর ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের 7টা শটস টোটাল, যেখানে 4টা অফ টার্গেট আর 3টা অন টার্গেট ছিল। আর এই 3টা অন টার্গেটের মধ্যে 2টাই স্কোর করতে পারছে। এখন আপনারা চিন্তা করেন, ফ্রান্স থেকে ব্রাজিল কিন্তু 10টা শটস বেশি নিছে, তারপরেও ম্যাচ ধরে রাখতে পারে নাই। এর থেকে বড় কথা হইতেছে, হাফ টাইমের পরে 50 মিনিটের পরে ফ্রান্স কিন্তু 10 ম্যান নিয়ে খেলছে, তারপরেও ব্রাজিল গোল কনসিড করছে। অ্যান্ড লাস্ট মোমেন্ট পর্যন্ত ব্রাজিল ম্যাচ হারছে। বলতে পারেন আমাদের কাছে সুযোগ ছিল না, অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল, বাট আমাদের যেই থার্ড ক্লাস ফিনিশিং, ওইটার কারণে আমরা ম্যাচ হারছি। এরপর আমাদের গোলকিপার, আমাদের অ্যাডারসনকে নিয়ে আমরা অনেক প্রাউড করতাম। ম্যানচেস্টার সিটিতে অ্যাডারসন কেমন খেলছে, অ্যাডারসনের বল প্লেয়িং অ্যাবিলিটি কেমন ছিল, পাসিং অ্যাবিলিটি কেমন ছিল, ওইটা আমরা দেখছি। বাট অ্যাডারসন এখন কি করতেছে? অ্যাডারসনের পারফরমেন্স দেখার পর আমার কি মনে হইতেছে জানেন? ব্রাজিলের 26 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে থাকার মতো যোগ্যতা অ্যাডারসনের নাই। এখানে অন্য কেউ আসুক, অ্যাডারসনকে এই স্কোয়াডে রাখার কোনো প্রয়োজনই নাই। এরপর কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে আমি তেমন সমালোচনা করি না। উনি মাস্টার মাইন্ড, ওয়ার্ল্ড ক্লাস কোচ, যার কারণে সমালোচনা করার কোনো প্রশ্নই আসে না। বাট এই মুহূর্তে আমি সমালোচনা করতে বাধ্য হইতেছি। উনি কিছু ডিসিশন নিতেছে যেগুলা আমাদের পছন্দ হইতেছে না। ব্যক্তিগতভাবে আমার পছন্দ হইতেছে না, আপনাদের পছন্দ হইতে পারে, আপনারা ওনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। বাট রাইট নাও ব্রাজিলের এই টিম নিয়ে আমি ওনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারতেছি না। কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত টোটাল 9টা ম্যাচ খেলছে। 9টা ম্যাচে ব্রাজিল শুধুমাত্র 4টা ম্যাচ উইন হয়েছে। উইনিং পার্সেন্টেজ 44.44 সামথিং, যেখানে আমরা 3টা ম্যাচ হারছি, শুধুমাত্র 2টা ম্যাচ ড্র হয়েছে। এখন এইখানে আপনারা বলতে পারেন কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর উনি প্লেয়ারদেরকে নিয়ে, এই টিমটাকে নিয়ে এক্সপেরিমেন্ট চালাইছে। ভাই, এক্সপেরিমেন্ট কাদেরকে নিয়ে চালাইছে? কোন প্লেয়ারদেরকে নিয়ে চালাইছে? এরা টপ ক্লাস প্লেয়ার, এদেরকে নিয়ে যদি এক্সপেরিমেন্টই চালাইতো তাহলে আমরা অন্তত ভালো রেজাল্ট পাইতাম। উনি যে প্লেয়ারগুলো রাখছে স্কোয়াডে, আপনি দেখান কোন প্লেয়ারটা খারাপ। 1-2টা মিস্টেক হয়েছে, বাট উনি যেই টিম নিয়ে কাজ করছে, যে প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছে, এরা টপ ক্লাস। এদেরকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। আপনি বলতে পারবেন না এই টিম নিয়ে খেলে কার্লো অ্যানচেলোত্তি হেরে যাবে, বাট কার্লো অ্যানচেলোত্তি হারছে। ওনার কাছে যে প্লেয়াররা ছিল, যে প্লেয়াররা আছে, এরা কোয়ালিটিফুল। বাট আমরা রেজাল্ট কী পাইতেছি? আমরা যেটা হোপ করতেছি কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর, আমরা যেই হোপটা করছি ওই হিসেবে আমরা রেজাল্ট পাইতেছি না। আমরা হতাশ হইতেছি। এখন সব কিছু দেখার পর, সব কিছু বুঝার পর আমার কি মনে হইতেছে জানেন? এই বিশ্বকাপেও আমরা আগের মতো পারফরমেন্স করব। আমাদের অবস্থা আগের মতো হবে। 14 বিশ্বকাপ, 18 বিশ্বকাপ, 22 বিশ্বকাপের মতো হবে। আমরা বেশি দূর যাইতে পারবো না। আমরা যদি গ্রুপ স্টেজ কোনোভাবেই পাস করে ফেলি, রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে আমরা ধরা খাবো। এখন এইখানেও আপনারা বলতে পারেন কার্লো অ্যানচেলোত্তি যে প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতেছে, যে অ্যাটাকিং লাইন নিয়ে কাজ করতেছে, এখানে বিশ্বের সেরা প্লেয়াররা আছে। আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলি, রাফিনা, এস্তেভাও, জো পেদ্রো, কুনহা, অ্যান্ড্রিকে, ব্লা ব্লা ব্লা, আর অনেক প্লেয়ার আছে যাদেরকে নিয়ে কার্লো অ্যানচেলোত্তি কাজ করতেছে। এরা টপ নচ, টপ ক্লাস শুধুমাত্র এদের ক্লাবে। বাট ন্যাশনাল টিমে আসার পর এদের পারফরমেন্স কেমন হয়ে যায় আমি জানি না। এখানে অনেক কোচই আসছে, শুধুমাত্র কার্লো অ্যানচেলোত্তি না, কার্লো অ্যানচেলোত্তির আগে অনেক কোচই আসছে, তারাও কিন্তু এদের কাছ থেকে প্রপার গেম বের করতে পারে নাই। দোষ শুধুমাত্র কোচের না, দোষ আমাদের প্লেয়ারদেরও আছে, দোষ আমাদের স্কোয়াডের আছে। বাট সব কিছুর মধ্যে আমি যেই অভাবটা অনুভব করছি, কার্লো অ্যানচেলোত্তি যেইভাবেই খেলুক, আমাদের মেন যেই উইকনেস, ওইটা কোথায় জানেন? আমাদের একজন প্লে মেকার নাই, আমাদের একজন পিওর ক্রিয়েটর নাই যাকে দিয়ে ম্যাচ বের করতে পারবে। যে ব্যাপারটা আমরা এই মুহূর্তে ফিল করতেছি, যে আমাদের একজন পিওর
প্লে মেকার নাই। কার্লো অ্যানচেলত্তিও হয়তো ফিল করতেছে যে আমার একজন পিওর প্লে মেকার প্রয়োজন, একজন ক্রিয়েটর প্রয়োজন। যদি ফিল না করে তাহলে ভাই বিশ্বকাপে সেই বললাম না, আমাদেরকে গ্রুপ স্টেজ পার হতেও আমাদের কষ্ট হয়ে যাবে। এখন এখানে যেহেতু ক্রিয়েটরের কথা আসছে, আমি একটু কথা বলি, আপনাদের মাইন্ডও লাগতে পারে। এই যে নেইমার জুনিয়র আমাদের মেন ক্রিয়েটর ছিল, আমাদের মেন ক্রিয়েটর এখন পর্যন্ত ফ্রান্সের বিপক্ষের এই ম্যাচে যদি নেইমার জুনিয়র ফুল টাইম না 40 to 50 মিনিট মাঠে থাকতো, আমাদের রেজাল্ট হয়তো অন্যরকম হইতে পারতো। এটা আপনারা মানেন কি না জানি না, বাট আমি মানি। আপনারা যত কথাই বলেন যে নেইমার জুনিয়র আনফিট, নেইমার জুনিয়র আনফিট, যার কারণে কার্লো অ্যানচেলত্তি ডাকতেছে না। কার্লো অ্যানচেলত্তিও কিন্তু এমন কিছুই বলতেছে যে নেইমার জুনিয়র আনফিট, আমি আনফিট কোনো প্লেয়ার টিমে রাখবো না বা স্কোয়াডে রাখবো না। ভাই একটা কথা বলি, একজন আনফিট নেইমার, আপনার যেই অ্যাটাকাররা আছে না, আপনার যেই 4 জন অ্যাটাকার আছে, এদের থেকেও বেটার দিতে পারবে। এরপর আমাদের যে একটা থিঙ্কিং ছিল ফার্স্ট 1-2টা ম্যাচে দেখার পর, আমিও বলছি যে কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর আমাদের প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশনের ঘাটতি ছিল, ওইটা এখন সলভ হইতেছে, বিল্ড আপ হইতেছে। বাট কোনো বিল্ড আপ আমি দেখতেছি না। সেম প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন নাই। কে কোন পজিশনে খেলতেছে, কার জোন কোনটা, কে কাকে ব্লক করবে, মার্ক করবে, ওইটা আমাদের প্লেয়াররা বুঝতেছে না। বল পায়ে আসার পর ডিসিশন নিতে পারতেছে না অ্যাকচুয়ালি পাস কোথায় করবে, পাস কোন প্লেয়ারকে দিবে। তাহলে আমাদের কম্বিনেশন কই? আমাদের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন নাই ভাই। এখন হাতে সময়ও নাই যে সব কিছুর সমাধান করবে বা কম্বিনেশন মেক করার ট্রাই করবে। বিশ্বকাপের আগে হয়তো 1-2টা ম্যাচ হবে। এখন এই 1-2টা ম্যাচে কি পসিবল? অবশ্যই না। কার্লো অ্যানচেলত্তিকে এই বিষয়টা নিয়ে একটু আলাদাভাবে ডিসকাস করতে হবে প্লেয়ারদের সাথে। এখন এখানে আপনারা আরও একটা পয়েন্ট দিতে পারেন যে কার্লো অ্যানচেলত্তির যে পরিকল্পনা 2026 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে উনি যে একটা লিস্ট মেক করছে, ওনার লিস্টে যারা আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু খেলতেছে না, ইনজুর্ড। এরা যদি ব্যাক করে কার্লো অ্যানচেলত্তি তার বেস্ট পারফরমেন্স দেখাইতে পারবে। দেখেন এখানে আমি একটু কথা বলি, কার্লো অ্যানচেলত্তি আপনি বা আমি কি কোনো গ্যারান্টি দিতে পারবো যে যে প্লেয়ারদেরকে নিয়ে কার্লো অ্যানচেলত্তি পরিকল্পনা করছে এরা 26 বিশ্বকাপে যাইতে পারবে? কোন গ্যারান্টি দিতে পারবেন? এখান থেকে যদি 2-4 জন প্লেয়ার ইনজুরি ফেস করে, তখন কার্লো অ্যানচেলত্তির ব্যাকআপ অপশন কি? আমাদের কাছে রাইট ব্যাকে ওয়েসলি আছে, ওয়েসলির প্রপার ব্যাকআপ কে? ওয়েসলি অপশন এ, আমাদের অপশন বি প্রয়োজন, আমাদের অপশন সি প্রয়োজন নাই। এরপর মিডে আমাদের ক্যাসিমিরো, আমাদের ব্রুনো গিমারেজ, এই দুজন থেকে যেই কোনো একজন যদি সরে যায় তাহলে আমাদের মিড নাই। ক্যাজিমিরো রিপ্লেস কি? ক্যাজিমিরোর ব্যাকআপ কে? ব্রুনো গিমারেজের ব্যাকআপ কে? কার্লো অ্যানচেলত্তির মাথায় কি এইসব নাই? আমার মনে হয় না আছে। থাকলে উনি এমন সিদ্ধান্ত নিত না। দেখেন কার্লো অ্যানচেলত্তির সিস্টেম কি, উনি কী করতেছে, ওনার যে সিস্টেম, উনি কিন্তু ওই সিস্টেমে যাইতেছে। ওনার সিস্টেম হইতেছে সীমিত প্লেয়ার ইউজ করা, যেটা বিপদ হইতে পারে। ফ্রান্সের বিপক্ষে আমরা যে পরিমাণ সুযোগ পাইছি, ওইগুলো যদি আমরা কনভার্ট করতে পারতাম তাহলে আমরা ইজিলি 3-4 গোলে উইন হইতে পারতাম। বাট ব্যর্থতা আমাদের অ্যাটাকিং লাইনের, ব্যর্থতা আমাদের প্লেয়ারদের ওভার কনফিডেন্সের। আমি যদি আপনাদেরকে আমাদের 4 অ্যাটাকারের স্টার্টিংয়ে যারা ছিল তাদের স্টেটস দেখাই, তাহলে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। মার্টিনেলি সে 62 মিনিট খেলছে, বাট এই 62 মিনিটে মার্টিনেলির যে টাচ ছিল, সে বল টাচ করছে মাত্র 20 বার। আপনি চিন্তা করেন 60+ মিনিট খেলে সে 20 বার বল টাচ করছে, সে একজন অ্যাটাকার। এরপর রাফিনা, ওকে ফাইন, রাফিনাকে আমি সাইডে রাখলাম। রাফিনা ইনজুরি ফেস করছে, দেন সাব হয়েছে। বাট রাফিনার কাছে কি সুযোগ ছিল না? অবশ্যই ছিল, বিগ চান্স মিস করছে। এরপর কুনহা 71 মিনিট খেলছে, একটা চান্স ক্রিয়েট করছে, বিগ চান্সেস ছিল না। যদিও কুনহাকে আমি স্কোরার হিসেবে রাখতেছি না, কুনহাকে আমি ক্রিয়েটর হিসেবে রাখতে পারি মোটামুটি। সে আপনাকে বিগ চান্স ক্রিয়েট করবে, সে আপনাকে বল ক্রস করবে, মানে সে কন্ট্রিবিউট করতে পারবে। বাট
স্কোরার হিসেবে কুনহাকে আপনি রাখতে পারবেন না, আমি রাখতেছি না। এরপর আমাদের ভিনিসিয়াস জুনিয়র, ভাই ভিনিসিয়াস জুনিয়রের কথা আমি কি বলবো। ভিনিসিয়াস জুনিয়র 74% অ্যাকুরেট পাসেস, একটা বিগ চান্স মিস করছে, 33% সাকসেসফুল ড্রিবল। সে একজন ড্রিবলার। ভিনিসিয়াসকে আমরা ড্রিবলিংয়ের জন্য বাহবা দেই, হাততালি দেই, বাট ফ্রান্সের বিপক্ষে সে কী করছে আপনারা দেখেন। স্টার্টিং 11-এর যে 4 জন আমাদের প্লেয়ার ছিল, এই 4 জন প্লেয়ারের কেউ স্কোর পায় নাই, কেউ অ্যাসিস্ট পায় নাই, কারো কন্ট্রিবিউশন ছিল না। কেন? এদেরকে নিয়ে আপনি কিভাবে বিশ্বকাপের মঞ্চে পার্টিসিপেট করবেন? কিভাবে আপনি হোপ করতেছেন আপনি বিশ্বকাপ জিতবেন? কিভাবে আপনি হোপ করতেছেন বিশ্বকাপে আপনি টপ নচ পারফরমেন্স দিবেন? আন্ডারডগ টিম হিসেবে আপনি কোয়ালিফাই করছেন। আমাদের যে কনফিডেন্স ছিল কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর, ওই কনফিডেন্স এখন লো হইতেছে। আমি যত ম্যাচে দেখতেছি ততই আমার কনফিডেন্স কমতেছে। আমার এখন মেন চিন্তা, আমরা কি গ্রুপ স্টেজ পার করতে পারবো? আর গ্রুপ স্টেজ পার করে ফেললেও যে বাকি যে রাউন্ড আছে, ওই রাউন্ডগুলোতে আমাদের পারফরমেন্স কেমন হবে, আমরা কতটুকু দিতে পারবো। এখন এই যে সমাধান, ফিনিশিং বা ক্রিয়েশন, এটার সমাধান একটাই, একজন প্লেমেকার, একজন পিওর প্লেমেকার। আর ওই প্লেমেকারটা নেইমার জুনিয়র হইতে পারে। নেইমার জুনিয়র ম্যাচ খেলতেছে না ক্লাবে, স্যান্তোসের হয়ে খেলতেছে, তাহলে ন্যাশনাল টিমে প্রবলেম কি? কম্পিটিশন বেশি। বাট নেইমার জুনিয়রকে যদি আপনি চান্স না দেন, সে আপনাকে কিভাবে প্রমাণ করবে? আপনি ফুল টাইম না খেলান, আপনি 40 মিনিট 50 মিনিট নেইমার জুনিয়রকে চান্স দিন। ওই 40-50 মিনিটে নেইমার জুনিয়র আপনাকে তার বেস্ট দেওয়ার ট্রাই করবে। ধরুন কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে ছাড়া 26 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো, পার্টিসিপেট করলো, দেন খারাপ পারফরমেন্স করে বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখন সারা জীবন কিন্তু কার্লো অ্যানচেলত্তিকে ব্রাজিল ফ্যানরা ব্লেম করে যাবে যে নেইমারকে না নেওয়ার কারণেই কার্লো অ্যানচেলত্তি 2026 বিশ্বকাপে খারাপ করছে, ব্রাজিল বিদায় নিছে। সো কার্লো অ্যানচেলত্তির হাতে এখনই সুযোগ, একটা রিস্ক নিন। এটা বিশ্বকাপের মঞ্চ, যে কোনো কিছু হইতে পারে। আপনার একজন ক্রিয়েটর প্রয়োজন, আপনার একজন প্লে মেকার প্রয়োজন। আপনি এই মুহূর্তে কোনো প্লে মেকার বের করতে পারবেন না। আপনার কাছে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজ নেইমার জুনিয়র। আপনি নেইমার জুনিয়রকে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার ম্যাচ, আপনার প্লেয়াররা এখন যা খেলতেছে এর থেকে বেটার পারফরমেন্স দিতে পারবে, এর থেকে বেটার রেজাল্ট আসবে। ফ্রান্সের বিপক্ষের ম্যাচ শেষে কার্লো অ্যানচেলত্তি কী বলছে আমি আপনাদেরকে দেখাই। উনি বলছে, আমরা বিশ্বের সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেছি, এটা নিয়ে ওনার কোনো সন্দেহ নাই। আমরা খুব শক্তিশালী দলের বিপক্ষে খেলছি, ওকে ফাইন, আমি মানতেছি ফ্রান্সের স্কোয়াড এই মুহূর্তের বিশ্বের সেরা স্কোয়াড, এটা আপনাকে মানতে হবে। এদের কাছে বিশ্বের সেরা সেরা অ্যাটাকাররা আছে, মিডফিল্ডার আছে, ডিফেন্ডাররা আছে। আমরা যে ফাইট করছি ওইটা অনেক কিছু। আমার যেটা মনে হইতেছে ব্রাজিলের যেই পারফরমেন্স, ওই হিসেবে আমার মনে হইতেছে যে ব্রাজিল মাচ বেটার পারফরমেন্স দিছে। ম্যাচের আগে আমরা বলছিলাম না যে ব্রাজিলকে একদম উড়িয়ে দিবে, 6-7 গোল দিয়ে দিবে, সেই হিসেবে আমরা ভালো করছি। আমি কার্লো অ্যানচেলত্তির সাথে একমত, বাট কার্লো অ্যানচেলত্তির কিছু প্রবলেম আছে। ওনার ফিক্সড কিছু প্লেয়ার থাকে 13-14 জন, উনি তাদেরকে নিয়ে পরিকল্পনা করে। আমরা রিয়াল মাদ্রিদে দেখছি উনি বেশি প্লেয়ার ইউজ করে না। উনি প্লেয়ার যদি খারাপও করে, 90 মিনিট একটা প্লেয়ার খারাপ করতেছে, 10 বার টাচ নিছে, একটা স্কোর করতে পারে নাই, বল মিস করতেছে, উনি প্লেয়ার চেঞ্জ করে না, উনি ওই প্লেয়ারকে দিয়েই কন্টিনিউ করে। এমন করলে হবে না ভাই। আপনার স্কোয়াডে 26 জন প্লেয়ার থাকে, আপনি চেঞ্জ করাইতে পারবেন। আপনার অপশন এ যদি ফেল হয়, অপশন বি রাখতে হবে, আর না হয় আপনি সাকসেস হবেন না। সামনের ম্যাচ আমাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে, ক্রোয়েশিয়া ভালো পারফরমেন্স দিতেছে। এখন যদি আপনি ক্রোয়েশিয়াকে এক হাতে নিয়ে নেন তাহলে হবে না, আপনাকে নিজের বেস্ট পারফরমেন্স দেখাইতে হবে, ব্রাজিলের প্লেয়ারদেরকে নিজেদের বেস্ট পারফরমেন্স দেখাইতে হবে। আপনি এখন স্কোয়াডে নেইমারকে রাখেন নাই, ডাকার প্রয়োজনও নাই। সামনে ইজিপ্টের বিপক্ষে মেবি আমাদের একটা ম্যাচ আছে, ওই ম্যাচে আপনি নেইমার জুনিয়রকে একটু ট্রাই করান, দেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে ডাকেন। আপনার যে একটা সমাধান, যে একটা সমস্যা, ওই সমস্যার সমাধান আপনি নেইমার জুনিয়রকে দিয়ে বের করতে পারবেন, এটা আমি বিলিভ করি। আর কার্লো অ্যানচেলত্তির উপরও আমার বিলিভ আছে। মাস্টার মাইন্ড কোচ ভাই,
কার্লো অ্যানচেলত্তিকে আমি চোখ বন্ধ করে বিলিভ করি। আশা করি কার্লো অ্যানচেলত্তি ভালো কিছু ডিসিশনে যাবে আর আমাদেরকে বিশ্বকাপে ভালো একটা বেস্ট একটা পারফরমেন্স উপহার দিয়ে অন্তত বিশ্বকাপ ঘরে তুলুক। আর কিছু প্রয়োজন নাই। নেইমারের শেষ বিশ্বকাপ, নেইমারকে রাখেন, বিশ্বকাপ খেলেন।